প্রিয় আইফলস ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আমি শাহেদ ওসমান রোমেল। আজকে আরেকজন বিশেষ অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যিনি একজন নাট্যকর্মী, একটা দলের সাথে যুক্ত আছেন, টেলিভিশনে নিয়মিত নাটকে অভিনয় করছেন। ভাষা, শব্দ, নানান সেক্টরে তার পদচারণা। আজকে আমরা প্রিয় অভিনেতা আশরাফুল আশিস ভাইয়ের সাথে কথা বলবো, গল্প করব। আশিস ভাই কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনার ভালো একটু কম মনে হচ্ছে কলার গলাটা একটু বসা, হ্যাঁ, হঠাৎ করে গলাটা একটু বসে গেছে। তো শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি দেশ নাটকের সাথে জড়িত, তো দেশ নাটক সম্পর্কে যদি কিছু বলতেন। দেশ নাটক সম্পর্কে আসলে আলাদা করে বলার আমার কিছু নেই, কারণ আমার পুরোটা জুড়েই দেশ নাটক। আমি ঢাকায় আসার পরে প্রথম দল বলি বা শেষ দল বলি, দেশ নাটকই। আমার অভিনয়ের আগ্রহ জন্মায় আমার গুরু, আমার অভিনয়ের গুরু, যাকে দেখে শুধু অভিনয় না, এই যতক্ষণ যে বিশেষণে বিশেষায়িত করলেন, যে শব্দ নিয়ে কাজ করা আমার পছন্দের, আমি সুন্দর করে কথা বলাটা আমার এক ধরনের আকাঙ্ক্ষা, এই বিষয়গুলো যার কাছ থেকে দেখে আমি অনুপ্রাণিত হই, আমার গুরু শ্রদ্ধেয় খালেদ খান। তো উনার পরামর্শে আমি দেশ নাটকে যাই এবং সেই দেশ নাটকের সঙ্গে তখন থেকেই পথ চলা এখনো চলছে। আপনি যখন আমাদের যুবরাজ খালেদ খান স্যার সম্পর্কে বললেন, একটা কথা জানতে ইচ্ছা করে। আমরা যতটুকু জানি উনি আপনার ভাই বা কাজিন কিছু। হ্যাঁ, মানে উনি আমার কাজিন হন, সেকেন্ড কাজিন। তো ওই জায়গা থেকেই দেখা গেল যে আমি যখন ইন্টারমিডিয়েট শেষ করলাম, আপনারা হয়তো অনেকেই জানেন যে ওনার একটা অসুখ হয়েছিল, যেটা দুরারোগ্য। ওটা কোনোভাবেই সেটা সুস্থ হচ্ছিলেন না উনি, ওনার পায়ের মাসল শুকিয়ে যাচ্ছিল আস্তে আস্তে। তো ওই সময়টায় আমি ওনার সঙ্গে যুক্ত হই, ওনার সঙ্গে থাকা, কথা বলা, আস্তে আস্তে ওনার সঙ্গে, কারণ আন্তরিকতা গড়ে ওঠা। যে মানুষটাকে দেখে ওনার সামনে যেতে ভয় পেতাম, আমি কিছু অন্তত অল্প কয়েকজন মানুষকে দেখে যাদের সামনে গিয়ে আমার এখনো পর্যন্ত হাঁটু কাঁপে, তার মধ্যে ওই সময় উনি ছিলেন অন্যতম একজন। আর এখন যে দুজন মানুষের কাছে সামনে গেলে আমার হাঁটু কাঁপে, একজন হচ্ছেন ওনারই ভাই শাহিন খান, আর আরেকজন হচ্ছেন আমার দলের বড় ভাই সুমন আনোয়ার। তো এই উনার সঙ্গে যখন চলা, যখন আমি ওনার কাছাকাছি আসলাম, ওনার সান্নিধ্য পেলাম, যত দিন যেতে থাকলো আমি তত মুগ্ধ হতে থাকলাম যে একজন মানুষ এত সুন্দর করে কিভাবে কথা বলে, প্রতিটা শব্দের এত সুন্দর করে, এত যত্ন করে উচ্চারণ করে কিভাবে। তখন আমি শুদ্ধ বাংলায় কথা বলতে পারি না, সুন্দর করে কথা বলা তো অনেক দূরের কথা, শুদ্ধ বাংলাটাই জানি না, শব্দের উচ্চারণটাই জানি না। তো তখন আস্তে 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 ওনার সঙ্গে থেকে 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 যখন উনি আমার আগ্রহের জায়গাগুলো বুঝতে পারলেন যে আমি এই বিষয়ের দিকে একটু ঝুঁকে পড়ছি, তখন উনি আমাকে পরামর্শ দিলেন যে দেখ, আমি বুঝতে পারছি তুই হয়তো অভিনয়ের প্রতি আগ্রহী, এই দিকটাতে একটু আগ্রহী, তো তার আগে তোর একটু কথাবার্তা ঠিকঠাক করে নেওয়াটা দরকার। তুই এক কাজ কর, কণ্ঠশীলনে যুক্ত হ। এই ওনারই পরামর্শে আমি কণ্ঠশীলনে যুক্ত হলাম, এবং এই কণ্ঠশীলনে যুক্ত হওয়ার পরে দেখলাম যে আমি তো সাগরের মধ্যে পড়লাম, মানে অথই সাগর। কারণ বাংলা শব্দ, এই বর্ণগুলোর উচ্চারণ যে এটা আমি জীবনে কোনোদিন কল্পনাও করিনি, জানতামই না, কল্পনা করবো কোথা থেকে, তাই না? এবং আমরা যারা গ্রাম থেকে এসছি, অন্তত এসএসসি পর্যন্ত গ্রাম থেকে পড়ে এসেছি, আমরা অনেকে জানি না যে এটা এটা স্বরেও না। স্বরেওটা কেন বলা হয় তার একটা ব্যাখ্যা আছে। আমরা জানি না যে এটা উম্ম না, এটা উম। কথার কথা বলছি আমি, এরকম অসংখ্য বর্ণ আছে যেগুলো আমরা হয়তো অনেক কারণেই অনেকভাবে উচ্চারণ করি, কিন্তু এগুলোর আস্তে আস্তে সঠিক উচ্চারণগুলো যখন জানা শুরু করলাম, তো তখন পাহাড় সমান মনে হলো যে না, এটা কি করে সম্ভব, আদৌ কি আমার পক্ষে অভিনেতা হওয়া সম্ভব, জানতেই হবে এগুলো। তো তখন মনে হলো যে না, অভিনেতার তো কিছু দায়িত্ব থাকে, তাই না? শুধু অভিনয় করাটাই তো অভিনেতার কাজ না, তার তো সামাজিক কিছু দায়িত্ব আছে। আমি বিশ্বাস করি যে একজন অভিনেতা যদি সে কোনোদিন মঞ্চে একটা শো করে, একজন হলেও তার ফলোয়ার থাকবে, আছেই। কথার কথা যে আপনি একদিন মঞ্চে দাঁড়ালেন, হয়তো দর্শক 200-500 যে কয়জন আছে, আপনি জীবনে একটা শোই হয়তো করেছেন, সেই একটা শোর মধ্যে একজন না একজন আপনাকে ফলো করবার মতো কেউ না কেউ আছে। এখন ধরেন যে সেই মানুষটাকে যদি আপনার
চরিত্রে প্রয়োজন না হয় তাকে আমি অশুদ্ধ বাংলাটা কেন শোনাবো? কেন তাকে আমি তার মাথায় দেবো যেটা উচ্চারণটা হচ্ছে এরকম? কারণ সে তো আমাকে ফলো করছে। ওই যে আমি আমার কথা বললাম যে আমি যেরকম ওই ভদ্রলোককে ফলো করতাম, খালেদ খান যুবরাজ আমার গুরু, যে ওনার বসা, ওনার হাঁটা চলা, ওনার পোশাক পরার ধরন, ওনার কথার ধরন, যে একটা মানুষ এতটা সুন্দর করে কথা বলে। আমি যেরকম ওনার কথা বলার প্রেমে পড়লাম, এমনও তো হতে পারে যে আমার কথা বলার প্রেমে কেউ না কেউ পড়ছে বা পড়বে। সো যে মানুষটা আমার কথা বলার প্রেমে পড়ছে বা আমার কথা বলাটাকে ফলো করছে, তাকে আমি কি দিচ্ছি আসলে? এই রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমি তখন প্রচুর পরিমাণে পড়াশোনা শুরু করলাম। বাংলাদেশে বোধহয় উচ্চারণ নিয়ে লেখালেখি করেছেন যারা, আমার ধারণা প্রায় সবার বই পড়া। এরপরে গিয়ে আবার একটা দ্বিধা তৈরি হলো যে কোনো কোনো উচ্চারণ কেউ বলছে একরকম, কেউ বলছে আরেক রকম, তখন কি হবে? কেউ বলছে করবার, কেউ বলছে করবার, তখন কি হবে? কেউ বলছে সময়, কেউ বলছে সময়, এটা কি হবে? এইরকম আর কি। তো এখনো এই শেখার মধ্য দিয়েই যাচ্ছে। এত বড় একজন বড় অভিনয় শিল্পীর সংস্পর্শে আপনি ছিলেন, খালেদ খান যুবরাজ। তো ওনার সাথে আপনি বেশ অনেক বছর ছিলেন। তো ওনাকে নিয়ে কি কোনো স্মৃতিচারণমূলক বই লিখবার ইচ্ছা আপনার আছে? এটা আসলে অনেক বড় একটা প্রশ্ন, অনেক কি বলবো, ওজনদার একটা প্রশ্ন। এটার উত্তরটা আমি ইচ্ছে আছে, নিশ্চয়ই আছে, কিন্তু বিষয়টা যেটা হলো যে আমার চাইতে ওনাকে জানার মতো, ওনার কাছাকাছি মেশার মতো আরো অনেক মানুষ আছে, অনেক মানুষ। আমি ওনাকে নিয়ে লিখবো এটা আমার জন্য একটা অধ্যত্ত হয়ে যায়। না, আমি বলছি যে নতুন প্রজন্ম, ওনার সমসাময়িক বা ওনার সমসাময়িক থেকে আপনি পর্যন্ত, একসময় আমরা তো সবাই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। নতুন প্রজন্ম যারা আসবে তারা এই স্মৃতিচারণমূলক বইটা পড়ে জানতে পারবে তার সম্পর্কে অনেক কিছু। সেই জন্য বলছি, আমার একটাই ইচ্ছে আছে, সেটা হচ্ছে সংকলন করবার। সেটা কিরকম, যে আমরা ওই সময় ওনার সঙ্গে যারা মিশতাম, আমরা তো অনেকেই ছিলাম, অনেকেই এখন নাম বললে আপনি চিনবেন, যেমন আনিসুল হক বরুণ, হ্যাঁ, তারপরে মোস্তাফিজ শাহিন, যিনি এখন ওনার কন্যার হাজবেন্ড। তো এরকম আমরা, শ্যামল বিশ্বাস নামে একজন ডিরেক্টর, দিলীপ চক্রবর্তী দাদা ছিলেন, দিলীপ দাদা চলে গেলেন। এরকম অনেকেই আমরা একসঙ্গে তখন আড্ডা দিতাম ওনার বাসায়, গল্প করতাম ওনাকে ভালো রাখবার জন্য। আমরা এই মানুষগুলো আমরা প্রতি সন্ধ্যায় একত্র হতাম। আমার খুব ইচ্ছে আছে যে এই যে যাদের সঙ্গে তখন যুবদা মিশতেন বা যারা যুবদাকে তখন সঙ্গ দিত, এই প্রত্যেকের কাছ থেকে যুবদা সম্পর্কে লেখা নিয়ে নিয়ে একটা সংকলন করবার একটা ইচ্ছে আমার আছে। দেশ নাটকের কোন নাটকটিতে আপনি সেন্ট্রাল ক্যারেক্টারে অভিনয় করেছেন? এই নাটকটির নাম ছিল অরক্ষিতা। অরক্ষিতা নাটকটি লিখেছিলেন মাহবুব লিলেন ভাই, এবং নাটক নির্দেশনা দিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় নিশাত আপা, ইশরাত নিশাত। তো এইটার এই সেন্ট্রাল ক্যারেক্টার করবারও একটা গল্প আছে। গল্পটা হচ্ছে, দিলীপ দাকে তো নিশ্চয়ই চেনেন, দিলীপ চক্রবর্তী। দিলীপ দা উনি মঞ্চে একজন অনুকরণীয় পারফর্মার ছিলেন। উনি আমাদের ছেড়ে চলে গেছেন। দিলীপ দা তখন এই নাটকটি করতেন, এই চরিত্রটির নাম হচ্ছে শুক্রাচার্য। এই চরিত্রটি করতেন। এটার দিলীপ দা চলে যাওয়ার পরে বেশ কিছুদিন নাটক বন্ধ হচ্ছিল, কারণ এই চরিত্র কে করবে। এরপরে যখন একটা কল শো আসে চাঁদপুরে, তখন শো এর ঠিক 6 দিন আগে আমি শিল্পকলায় গেলাম দলের রিহার্সাল দেখতে, শোটা হবে। তখন অন্য একজনের করবার কথা ছিল এই শুক্রাচার্য চরিত্রটি। আমি যখন রিহার্সাল ফ্লোরে ঢুকছি, তার আগে অয়ন দা আমাকে ফোন করলেন, অয়ন চৌধুরী, তো আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। আমি তখন নিচে দাঁড়ানো, বললেন যে তুই কোথায়? আমি বললাম যে আমি শিল্পকলায়, এখন একটু উপরে গেলাম। রুমে ঢুকলাম, ঢোকার সঙ্গে সঙ্গে বলছেন যে শুক্রাচার্য চরিত্রটা তোর করতে হবে, পারবি? আমি কিছুই না বুঝে বলে ফেললাম পারবো। পারবো বলে ফেললাম। বলার পরে আমার মনে হলো যেটা আমি কি করলাম, শোর বাকি মাত্র 6 দিন, আমি এই চরিত্রটা কিভাবে করব? এরপরে যেটা হলো যে একদম নাওয়া খাওয়া সব ভুলে টানা 6 দিন যখন রিহার্সাল করলাম, তারপরে গিয়ে শোটা করলাম। এরপরে অনেকগুলো শো করেছি। শিল্পীদের যেটা হয় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কাজ করতে। আর পারো নাটকে আপনার কি ভূমিকা ছিল? পারোতে কিছু ছিল না, পারাপারে ছিল। পারাপারে ছিল, রাইট। পারাপারে আমি ছিলাম সহকারী নির্দেশক। এই নাটকটির নির্দেশনা দিয়েছেন ফাহিম মালিক ইভান ভাই, আমি ছিলাম এটার সহকারী নির্দেশক। রচনায় ছিলেন মাসুম রেজা, মাসুম ভাইয়ের লেখা। চমৎকার একটা নাটক।
খুবই সুন্দর, খুবই সুন্দর গল্প। ভাই এখন টিভি মিডিয়া গুলোর আসলে অবস্থা কি? ধারাবাহিক নাটক বা একক নাটক যেখানেই আমরা যাই শুনতে পাই বাজেট স্বল্প। এটা তো যখন একটা রাজনৈতিক সরকার ছিল তখনও শুনতাম, রাজনৈতিক সরকার না থাকলেও আমরা শুনি। এটা কি একটা মানে একটা কমন বলার একটা ক্ষেত্র তৈরি হয়ে গেছে যে যে কোনো কাজের ক্ষেত্রে আমরা শুনি বাজেট কম, মানে এটা রীতিতে পরিণত হচ্ছে কিনা? না, পুরোটা তা না, কিছুটা। আর বাস্তবতা হচ্ছে যে এখন তো আসলেই নাটকের বাজেট অনেক কমেছে। যেমন আমি ঈদের পর থেকে এ পর্যন্ত যে কয়েকটা একক নাটকে অভিনয় করলাম সবগুলো একদিনের, একদিনে শেষ করতে একদিনে শেষ হচ্ছে। তো একদিনে যে শেষ করছে, পারফর্মারদের উপর দিয়ে প্রচুর চাপ যাচ্ছে। শুধু পারফর্মার না, ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই যে যারা টেকনিক্যাল টিম যারা কাজ করছে, লাইটের মানুষ যারা, ক্যামেরা ক্রু যারা, যারা প্রোডাকশনে কাজ করছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, প্রত্যেকের না একদম মানে অমানবিক কষ্ট। সকাল 6টা 7টার থেকে একটা ছেলে বা একটা মেয়ে কন্টিনিউয়াসলি রাত ধরেন 12টা 1টা 2টা 3টা পর্যন্ত পরিশ্রম করছে। আমরা তো ধরেন পরের দিন শুটিং নাই, হয়তো একটু রেস্ট করলাম, বা শুটিং সেটেও দেখা যায় একটা দৃশ্য গ্যাপ আছে, আমরা একটু রেস্ট করলাম। কিন্তু একটা লাইটের ছেলে তো সেই রেস্টটা নাই, ক্যামেরা ক্রুর তো সেই রেস্টটা নাই। তো এই কথাটা এই জন্যই বললাম যে এরা যে পরিশ্রমটা করছে, ডিরেক্টর যে পরিশ্রমটা করছে, এমনি এমনি করছে না, নিশ্চয়ই এর পেছনে কারণ আছে। যদি 2টা দিন শুটিং করে ওর পকেটে, ডিরেক্টর সাহেব তার পকেটে টাকা রাখতে পারে, সে নিশ্চয়ই একদিনে করবে না, তাই না? কারণ ভর্তুকি দিয়ে কয়দিন কাজ করবে? এই যে আর্থিক সংকটের কারণে একদিনের শুটিং নিয়ে আসা হচ্ছে একক নাটকগুলোতে, এটাকে আপনি নৈতিকভাবে কতটুকু সমর্থন করেন? নৈতিকভাবে তো অনেক পরে। প্রথম কথা হচ্ছে নাটকের বা যারা সচেতন শিল্পী আছে তারা তো মনে হয় না মানে এটাকে সমর্থন করে। নাটকের মানটাই তো ঠিক থাকছে না। আমি একটা দৃশ্য শেষ করে আরেকটা দৃশ্যে যেতে যে প্রিপারেশনটা লাগে, সেই প্রিপারেশনটাই তো প্রপার নিতে পারছি না, তাই না? এটা খুব স্বাভাবিক তো, যে একটা দৃশ্য যখন আমি করে আসলাম, পরের দৃশ্যে যাওয়ার জন্য কমপক্ষে 15-20টা মিনিট তো একটু রেস্ট লাগে, একটু একটু মাথাটাকে ঠান্ডা করে। মুড চেঞ্জ মুহূর্তের মধ্যে, একটা মানুষের একটা রোল প্লে করে সে আরেকটা রোলে যাওয়া, ক্যারেক্টার বলছি না, আমি রোলের কথা বলছি। একই মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন রোল প্লে করে তো, তাই না? ধরেন আমার একটা দৃশ্য থাকলো যে আমি হয়তো আউটডোরে রিক্সাওয়ালার সঙ্গে ঝগড়া করতে করতে আসলাম, ওইখানে আমি একটা রোল প্লে করলাম। বাসায় এসে আমি বাচ্চার সামনে অভিনয় করছি, বা আমার বাচ্চাকে নিয়ে অভিনয় করছি। তো দুইটা জায়গার আমার অ্যাটিচিউড তো একরকম হবে না, দুই রকম। সো ওই মুড থেকে এই মুডে নিজেকে ট্রান্সফার করার জন্য তো একটু সময় লাগে। এই সময়টা পর্যন্ত ঠিক মতো পাওয়া যাচ্ছে না। আবার ধরেন মানে এমনও অনেক সময় হয় যে সারাদিনে হয়তো কোনো লাঞ্চ ব্রেক থাকে না, টিমের প্রত্যেকটা মানুষ খায় হচ্ছে মাগরিবের আজানটা যখন দেয়, লাইট শিফট হয় তখন। সো এই যে অমানবিক পরিশ্রমটা যায়, তো এটা তো কখনো নৈতিক জায়গা থেকে সায়, মানে কোনো সুস্থ সম্পন্ন বিবেকবান মানুষের তো সায়টা আসার কথা না। আবার একটা শিল্পী যদি ডেট না দেয় সেক্ষেত্রে পরিচালক হয়তো বা তাকে আবার পরবর্তীতে ডাকে না, এটাও তো একটা প্রবলেমের জায়গা। ওইটা ডাকে না তা না, এটার সঙ্গে পুরোপুরি একমত না। কারণ আমার যখন ডেট নাই, এটা তো ওই বুঝদার যে কোনো মানুষই বুঝবে, কারণ আমার একটা পেশা। লাইক আমি এখন আপনার এখানে এসেছি, আপনার সাথে কথা বলছি, এখন যদি আমাকে আরেকজন বলে যে এই সময়টাই তাকে দিতে হবে, কিন্তু আমি তো আপনার সাথে কমিটেড, তাই না? সো এই কমিটমেন্টের জায়গা তো নষ্ট করতে পারবো না। সো এটা তখন যেটা হয় সেটা হচ্ছে যে ওই আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, হ্যাঁ, অ্যাপ্রোচটা, অ্যাটিটিউডটা ফ্যাক্ট। ভাইয়া আপনারা যেমন মঞ্চ করে আসছেন, উচ্চারণের উপর প্র্যাকটিস করেছেন, প্লাস উচ্চারণের উপর ক্লাস নিচ্ছেন, তো নতুন যারা কাজ করতে আসবে তাদের ক্ষেত্রে এগুলো কতটুকু প্রযোজ্য? প্রয়োজন তো অবশ্যই। টেলিভিশন অভিনয়ের ক্ষেত্রে মঞ্চ লাগবেই বিষয়টা এমন না, কিন্তু হলে ভালো। কারণ মঞ্চ থেকে আমি কি নিচ্ছি আসলে? কারণ মঞ্চ আমাকে ডিসিপ্লিনটা শেখাচ্ছে, মঞ্চ আমাকে ক্যারেক্টারাইজেশন তৈরিতে সহযোগিতা করছে। কারণ মঞ্চে একটা নাটক তৈরি করতে যে পরিমাণ সময় লাগে, সেই পরিমাণ সময়ে এই গল্পটা তৈরি করা, অ্যাক্টিং প্যাটার্নটা তৈরি করা, ক্যারেক্টারাইজেশন তৈরি করা, এই যে লম্বা একটা প্রসেস, এর মধ্যে দিয়ে আমি জানছি যে কিভাবে কাজটা করতে হয়। যেটা টেলিভিশন নাটকের ক্ষেত্রে, একটা চরিত্র তৈরি করার ক্ষেত্রে ওই এলিমেন্ট গুলো এখানে খুব কাজে দেয়। আবার কাজে দেয় দেখেন, ডিসিপ্লিনটা খুব কাজে দেয়, নিয়মানুবর্তিতা খুব কাজে দেয়, এই সমস্ত বিষয়গুলো আমাকে কাজে দেয়। আরেকটা বিষয় যেটা অত্যন্ত আমাকে ইদানিং খুব মানে মনে হয় যে মঞ্চটা আসলে জরুরি কোন জায়গায়, সেটা হচ্ছে যে লেনদেনে, আদান প্রদানে।
ভাবের আদান প্রদানে, হ্যাঁ, ইমোশনের আদান প্রদানে। স্ক্রিনে ক্যামেরার সামনেই তো সবটা না। আমরা যখন সারাটা দিন শুটিং এ থাকি সকাল থেকে রাত পর্যন্ত, এর মধ্যে যতটুকু সময় ক্যামেরার সামনে দাঁড়াই, অনেকটা সময় কিন্তু ক্যামেরার পেছনেও আমরা থাকি। এই পেছনের আচরণটা কিন্তু অনেক মুখ্য ভূমিকা পালন করে ক্যামেরার সামনে অভিনয়ের জন্য, তাই না? সুতরাং এই যে ক্যামেরার পেছনের সময়টুকু একজন আরেকজনের সঙ্গে বোঝাপড়া, লেনদেন, হ্যাঁ, এইটা মঞ্চ করা থাকলে তার জন্য অনেক সহজ হয়। ধরেন আপনার সঙ্গে মেশার ক্ষেত্রে আমার অনেক বেশি সহজ হয়, কথা বলার ক্ষেত্রে অনেক বেশি সহজ হয়, কারণ মঞ্চ না শুধুমাত্র অভিনয়ের জন্য যে একটা মানুষকে অভিনয় শেখাচ্ছে তা কিন্তু না। একটা মানুষের বেসিক তৈরির ক্ষেত্রে মঞ্চ অনেক মুখ্য ভূমিকা পালন করে। কেন? ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি যে আমরা রিহার্সাল রুমে ঢোকার আগ পর্যন্ত যা খুশি খুশি করি না কেন, যা আড্ডা মারার মারি না কেন, হয়তো একজনকে একটা থাপ্পড়ও দিয়ে আসছি, কিন্তু যে সময়টুকু রিহার্সাল করি আমরা, ওই সময়টুকু সুন্দরের চর্চা হয়। খেয়াল করে দেখেন, দিনে যদি আপনি 3 ঘন্টা সুন্দরের চর্চা করেন, এটার প্রভাবটা আগে পরে 1 ঘন্টা যোগ করেন, 5 ঘন্টা। 5 ঘন্টা যদি একটা মানুষ সুন্দরের চর্চা করে, তার শরীরে তো বসে যায়, যায় না? সো যদি সে 10টা বছর কন্টিনিউ করে, 10টা বছর এই সুন্দরের চর্চা যখন সে কন্টিনিউ করতে থাকবে, তার মানে কি? তার মানে তার মনে সুন্দরটা বসে যায়, সৌন্দর্য বোধটা বসে যায়, তার দৃষ্টিভঙ্গিটা পাল্টে যায়, জীবন দর্শন পাল্টে যায়, তাই না? এটা সারা জীবনের জন্য তৈরি হয়ে যায়। একটা মানুষের ব্যক্তিত্ব তৈরির জন্য এটা খুব প্রয়োজনীয়। আর এবার আসেন, তাহলে মানে আমি কি এই জায়গাটা একটু আমার ভাবনাটা ক্লিয়ার করতে পারলাম যে মঞ্চটা কোথায় কোথায় গিয়ে হ্যাঁ, হ্যাঁ। মানে প্রভাব ফেলে? এবার আসেন উচ্চারণের ক্ষেত্রে। উচ্চারণের ক্ষেত্রে। উচ্চারণটা আমি ব্যক্তিগতভাবে যেটা ফিল করি সেটা হচ্ছে যে উচ্চারণ, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বর্ণ যেভাবে উচ্চারণ করা দরকার সেটা খুব জরুরি। কেন? কারণ অভিনেতা সে তো আসলে মানে চরিত্রে কখনো কখনো প্রয়োজন হতে পারে যে অশুদ্ধ বাংলায় সে কথা বলছে। লাইক আমি আপনি এখন বসে কথা বলছি, এটা তো আমি কোনো ক্যারেক্টার করছি না। ব্যক্তি আমি আশরাফুল আশিস, আমি রুমেল ভাইয়ের সামনে বসে কথা বলছি। এই যে আমি আপনার সঙ্গে বসে কথা বলছি, এই বলাটার জন্য আমার একটা সুন্দর বাংলাটা প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ এটা কিছু মানুষ দেখবে। যেহেতু কিছু মানুষ দেখবে, সুতরাং তাদের সামনে আমি একটু আমার সুন্দর করে কথা বলাটা উপস্থাপন করব। এই যে একটা দিক গেল, কেন আমার সুন্দর সুন্দর বাংলাটা বা প্রয়োজন। শুদ্ধ ভাষার নাটকে, শুদ্ধ ভাষার তারপর নাটকে, সাহিত্য ভিত্তিক নাটকে সাহিত্য ভিত্তিক নাটক শুদ্ধ উচ্চারণ করতেই হবে। করতেই হবে। যদি যেমন ব্যক্তিগতভাবে আমি যে চর্চাটা করি, যদি আমার চরিত্রের প্রয়োজনে অশুদ্ধ বাংলা দরকার না হয়, আমি অশুদ্ধ বাংলা বলবো না। কেন বলবো না? কারণ আমি তো রিপ্রেজেন্ট করছি। হ্যাঁ, আর হ্যাঁ, এরকম হতে পারে কেউ কেউ প্রশ্ন তুলতে পারে যে নাটক কি স্কুল? না, স্কুল না, কিন্তু নাটক তো স্কুলের মতো। আমি নাটক দেখে সরাসরি শিক্ষা নিচ্ছি না, কিন্তু নাটক তো আমাকে কোনো না কোনো সাবজেক্ট দিচ্ছে, কোনো না কোনো ভাবনা দিচ্ছে, মেসেজ দিচ্ছে, কোনো না কোনো মেসেজ দিচ্ছে। আপনি খেয়াল করে দেখেন যে আমরা মুখে বলছি যে নাটক সিনেমা তো স্কুল না, কিন্তু এই নাটক সিনেমা থেকেই কিন্তু আমরা অনেক কিছু আমার ব্যক্তি জীবনে চর্চাও করছি। রিসেন্ট আপনি তাণ্ডব সিনেমার কথা যদি চিন্তা করেন, সেখানে বলা হয় এই জিল্লো মাল দে। এই সিনেমা রিলিজের পরে আপনি অসংখ্য মানুষের মুখে আমরা শুনেছি, চায়ের দোকানে গিয়েও বলছে ফাজলামো করে এই মাল দে, তাই না? তার মানে একটা প্রভাব ফেলে। যেহেতু প্রভাব ফেলে, সেহেতু আমি ভালোটা ফেলবো নাকি নেগেটিভ খারাপটা ফেলবো, সেটা একেবারে আমার উপর নির্ভর করে। এই যে আমার উপর নির্ভর করে আমি কোনটা ফেলবো, এই মানসিকতা তৈরির জন্য থিয়েটার চর্চাটা জরুরি, সুন্দর বাংলা চর্চাটা জরুরি। গ্রাম থেকে বা জেলা শহর থেকে যারা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকায় এসে নাট্য চর্চা করতে চায়, বা বিশেষ করে প্রথম দিকে উচ্চারণ শিখতে চায়, অনেকে জানে না আসলে কোথায় কোথায় এগুলো শেখানো হয়। আপনি যদি আপনি নিজেও একটা প্রতিষ্ঠানে উচ্চারণ শেখাচ্ছেন, আপনার নিজের প্রতিষ্ঠান সহ কয়েকটা জায়গার নাম যদি বলতেন, তাহলে নতুনদের জন্য খুব সুবিধা হতো। এরকম তো বেশ কিছু প্রতিষ্ঠান আছেই, তবে প্রতিষ্ঠানের চাইতে ব্যক্তিগত চর্চাটা খুব জরুরি। প্রতিষ্ঠান হয়তো আপনার একটা গাইডলাইন দিতে পারবে, কিন্তু সেই গাইডলাইন অনুযায়ী চর্চাটা নিজের, সম্পূর্ণ নিজের। প্রতিষ্ঠান যেটা করতে পারবে, আপনাকে এটা ক্লাসে বলে দেবে যে এইভাবে এইভাবে এটা উচ্চারণ করতে হয়, এই এই ব্যায়ামগুলো করতে হয়, এই ব্যায়ামগুলো করলে তোমার এই মুখমণ্ডলটা ফ্রি থাকবে, তোমার বাক যন্ত্রগুলো ক্লিয়ার একদম পরিষ্কার থাকবে, সেটা খুব স্মুথ থাকবে, সুন্দর করে উচ্চারণ করা যাবে।
কিন্তু এই যে বাকযন্ত্রের ব্যায়ামগুলো তো নিজের করতে হবে। হ্যাঁ, পড়াশোনা করতে হবে একটু, পড়াশোনার কোনো বিকল্প নাই। আর প্রতিষ্ঠান বলতে আমি যেটা ক্লাস নেই, এটার নাম হচ্ছে ফিফথ। হ্যাঁ, ফিফথ ফ্রেশ ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন। আর আমি ব্যক্তিগতভাবে যে জায়গা থেকে শিখেছি ওটা হচ্ছে কণ্ঠশীলন। আরো অনেক আছে, স্রোত আছে, তারপরে বাক শিল্পাঙ্গন আছে, বেশ কিছু আছে, টিএসসি কেন্দ্রিক অনেক দল আছে। তো সেসব জায়গা থেকে যে কেউ অনায়াসে উচ্চারণের গাইডলাইন গুলো নিতে পারবে ওয়ার্কশপ করে, বা ওদের বোধহয় 3 মাস বা 4 মাসের একটা স্কুলিং আছে, সেই স্কুলিংটা করে ওরা সেখান থেকে জানতে পারবে নতুন যারা আসুক। কিন্তু প্রতিনিয়ত চর্চাটা করে যেতে হবে। যেমন আমি যে মানুষকে দেখে দ্বিতীয়বারের মতো অনুপ্রাণিত হয়েছিলাম, প্রথম তো আমার গুরু খালেদ খান, উনি হচ্ছেন ওয়াহিদুল হক। আমার সৌভাগ্য যে আমি ওনার সরাসরি ছাত্র ছিলাম। এই মানুষটা ইংরেজি পত্রিকায় লেখালেখি করতেন, কিন্তু ব্যক্তি জীবনে উনি কোনোদিন ইংরেজি শব্দ ব্যবহার করতেন না, প্রয়োজন ছাড়া। যখন বিদেশি কেউ এসছে তখন তার সঙ্গে উনি অনায়াসে ইংরেজি বলছেন, কিন্তু বাঙালি কারোর সঙ্গে কথা বলার ক্ষেত্রে উনি কোনো দিন, আমি যতটুকু দেখেছি ওনাকে এবং ওনার সম্পর্কে যতটুকু শুনেছি অন্যদের কাছ থেকে, যে উনি ইংরেজি শব্দ ব্যবহার করতেন না। একেই বলে প্রকৃত ভাষাপ্রেমী। মানে আমি জানি না, এটা এখনকার দিনে করতে গেলে হয়তো অনেক রকমের কটাক্ষের শিকার হতে লাগবে, বা অনেক উল্টাপাল্টা কথা শুনতেও হতে পারে। কিন্তু আমার মনে হয় কি যে দক্ষতা জরুরি আসলে, কারণ আমাদের এই সেক্টরের মানুষ আমরা তো আসলে কি হয় যে একটু যদি বুঝে শুনে একটু শিখে কাজটা করতে পারি, তাহলে পরের প্রজন্ম না, শুধুমাত্র দর্শকের জন্য তো একটু আরাম দরকার না? দিন শেষে আরাম শব্দটা তো খুব জরুরি। ছোট ছোট করে আর দুটি প্রশ্নের উত্তর চাই আপনার কাছ থেকে। আমিও স্বল্প অভিনয় করি, মানে ছোটখাটো অভিনয় করি। তো আমি ওটিটিতে যখন কাজ করতে গেলাম, আমাকে বলা হলো নাটকে কাজ করা যাবে না। তো আমি বললাম, আমি তো নাটকে কাজ যদি না করি, কতদিন বসে থাকতে হবে আমার এই ওটিটি কাজের জন্য? তো একজন পরিচালক বললেন 3 মাস 6 মাস নাটকে অভিনয় করা যাবে না। এইটাকে আপনি কতটুকু, ওই সেম ভাবেই বলতে চাই, কতটুকু আপনি নৈতিকভাবে সমর্থন করেন? এটা দর্শন থাকতেই পারে, একজন পরিচালকের একজন বা একটা টিমের একটা দর্শন থাকতেই পারে, যে একজন একটা ক্যারেক্টারকে তারা একটু অন্যভাবে প্রেজেন্ট করতে চায়। সেক্ষেত্রে নাটকে কি হয়, নাটক তো প্রচুর ফ্রিতে দেখে মানুষ। একজন পারফর্মারকে যখন ফ্রি দেখবে দর্শক, তখন তাকে টাকা দিয়ে কেন দেখবে? না, তারপরেও একজন শিল্পীর তো মাস গেলে ভাড়া দিতে হয়, তার ছেলে মেয়ে ভর পোষণের একটা ব্যাপার আছে। একটা ডিরেক্টর যদি ওটিটিতে কাজ করার জন্য 6 মাস আটকে রাখে, তাহলে সেটা তো আমার মনে হয় খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না। অ্যাপ্রোপ্রিয়েট না, সেটা আমি আপনার সঙ্গে 100% একমত। যেমন আমার যে কারণে ওটিটিতে কাজ করা হয় খুব কম, কারণ আমি তো আসলে নাটকটাই আমার কাছে মুখ্য, কারণ এটাই তো আমার পেশা, এটাই করি আমি। এর বাইরে যেহেতু অন্য কিছু করি না, সুতরাং আমাকে নাটকটা নিয়মিত করতেই হয়। আর যেহেতু নিয়মিত করতে হয়, আমাকে টেলিভিশনে দেখা যায় বেশি, তো ওই কারণেই ওটিটির নির্মাতারা হয়তো আমাকে নিয়ে খুব একটা আগ্রহ প্রকাশ করেন না। তো এটা একটা ট্রেন্ড ওনারা তৈরি করেছেন, হোক, সেটা হয়তো ওনাদের দিক থেকে একটা পজিটিভ উত্তর নিশ্চয়ই আছে। হয়তো ভবিষ্যতে চেঞ্জও হতে পারে, ভবিষ্যতে চেঞ্জ হতেও পারে। কিন্তু আমাদের জন্য তো মুশকিল, যেটা আপনি বললেন, যে আমরা তো আসলে এটাই আমাদের একমাত্র পেশা, অন্য কিছু যেহেতু করি না, সুতরাং আর অন্য কিছু করবার সুযোগও নেই। করি না এটা তো পরের বিষয়, সুযোগটা তো নেই। কারণ অভিনয় যখন মাসে 15 দিন কেউ করে বা 20 দিন কেউ করে, তার তো আসলে অন্য কিছু করবার সুযোগ নেই। আমি সকাল 7টায় ঘুম থেকে উঠে 8টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, রাত্রে 12টা 1টায় বাসায় ঘরে ফিরছি। তো আমি অন্য কাজটা কখন করব? সেই জায়গা থেকে ওটিটি করবার জন্য আমাকে 3 মাস 4 মাস 6 মাস যে ব্রেকটা নিতে হবে, এই ব্রেকটা নেয়ার জন্য যারা আমরা নাটক করি, আমাদের সেই সুযোগটা নেই। সর্বশেষ আপনাকে অভিনয় শিল্পী সংঘের কমিটিতে কার্যনির্বাহী সদস্য পদে দেখেছিলাম। তো আমরা আশা করেছিলাম এবার আপনি আরো বড় একটা পদে দাঁড়াবেন, যেহেতু আপনি একজন দায়িত্বশীল মানুষ। কিন্তু আপনাকে দেখা গেল না কেন শেষ পর্যন্ত? এটা এক কথায় যদি বলি তাহলে ব্যস্ততা। কারণ সংগঠন করব, সংগঠনে যদি ঠিক মতো সময়টা না দিতে পারি, সংগঠনের প্রয়োজনে যদি থাকতে না পারি, তাহলে আসলে সংগঠনে আমার মনে হয় যে একটু যখন ফ্রি হব তখন করি, সেটা বেটার। কারণ ব্যস্ততা এখন কিরকম, যেমন আমি একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি, এটা জানেন হয়তো আপনি, যে কাহিনিক অডিও বুক। আমাদের কাজ হচ্ছে সাহিত্যকে অডিও আকারে শ্রোতার কান পর্যন্ত পৌঁছে দেয়া।
সো এই প্রতিষ্ঠানে কাজ করতে যেয়ে আমাকে প্রচুর সময় দিতে হচ্ছে এখানে। আমার শুটিং না থাকা মানেই হচ্ছে কাহিনীকে আমার সময় দেয়া। সো কাহিনীকে এস্টাবলিশ করতে গিয়ে কাহিনীকের কাজ নিয়ে ব্যস্ততা এত পরিমাণ বেড়ে গেছে, যে কারণে আমার কাছে মনে হলো যে না, আর আর তাছাড়া দেশের সার্বিক যে পরিস্থিতি, সবকিছু মিলিয়ে মনে হলো যে একটা টার্ম বা দুটো টার্ম পরে না হয় আবার নির্বাচন করব। আজকে অনেক প্রশ্ন করলাম, অনেক উত্তর পেলাম, অনেক গল্প করলাম। সর্বশেষ যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। আপনাকে আগে অসংখ্য ধন্যবাদ। আমি অনেক কথা বললাম। সাধারণত যেটা হয় যে বেশি কথা তো মানুষ শুনতে চায় না, ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক কথা বলা হয়ে গেল। তো আপনাদের উদ্দেশ্যে আসলে কিছু বলবার না, আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা সব সময় সুন্দরের সঙ্গে থাকেন, সত্যের সঙ্গে থাকেন, দুটো দিক থাকে, ভালো এবং মন্দ, ভালোর সঙ্গে সব সময় থাকেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে, আপনার সুস্বাস্থ্য কামনা করি। আর সেই সাথে দর্শকদেরকে বলতে চাই, আজকে খুব সুন্দর একটা সময় কাটলো আমাদের আশরাফুল আশিস ভাইয়ের সাথে। উনি একজন দেশ বরেণ্য অভিনেতা। আরো ভালো ভালো অভিনয়, ভালো ভালো প্রোডাকশন আমাদেরকে উপহার দিবেন, এবং নেক্সট এপিসোডে অন্য কোনো বিশেষ গেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ।